নমস্কার ছাত্র এবং ছাত্রীরা, আজ আমরা পড়ব আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত বই, তার গণিত বই, তার চ্যাপ্টার 12 গোলক, যার ইংরেজি হচ্ছে স্ফিয়ার। তো গোলক এই নামের মধ্যে দেখো গোল কথাটি রয়েছে, অতএব কিছু গোল জিনিস থেকেই আমার গোলক ব্যাপারটা আছে। আমরা গোল জিনিস বলতে দেখেছি কি, আংটি দেখেছি, তারপরে আমরা আগে অনেক ক্লাসে বৃত্ত ব্যাপারটা দেখেছি, সেগুলো গোল। গোলক কি জিনিস? গোলক হচ্ছে আমাদের এই বৃত্ত 3D রূপ। মানে তুমি যদি একটা আংটিকে টোকা মেরে ঘোরাও, তাহলে দেখবে সেটা একটা পূর্ণ গোলকের মতো আসছে, ঘুরছে। বা যখন তুমি এমনি যখন দেখবে ফ্যান যখন সুইচ অন করার আগে দেখবে প্রতিটা ফ্যানের ব্লেড যেমন দেখতে পাচ্ছ, কিন্তু যখনই ফ্যানটা অন করবে দেখবে আর কোনো ব্লেড বুঝতে পারছো না, পুরো নিরেট একটা পাত মনে হবে। সেরকম একটা আংটিকে যদি তুমি টোকা মেরে ঘোরাও, তাহলে দেখবে কি যে তোমার ওটা একটা গোলকের আকার নিয়েছে। আরো উদাহরণ বলতে গেলে আমাদের রয়েছে ফুটবল, ঠিক আছে? ফুটবলটা দেখতে এরকম, ফুটবল রয়েছে, এছাড়া ক্রিকেট বল রয়েছে, ঠিক আছে? তো আমাদের এই বিষয় নিয়ে আমাদের আজকে অধ্যয়ন করব। তো প্রথমেই তো দেখো, যেমন ফুটবলের বাইরে একটা চামড়া রয়েছে, বা বলতে পারো ব্লাডার, যেটা ঠিক আছে, যেটা ওপর আমরা লাথি মেরে থাকি। তো যদি ফুটবলের চামড়া নির্ণয় করতে বলে, তার জন্য তো আমাদের একটা নির্দিষ্ট নিশ্চয় ফর্মুলা আছে। তো সেটাই হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr², যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে যেমন আমরা ফুটবলের বাইরেটা বিচার করলাম, এবার আমরা ফুটবল তো পাম্প করি, সিরিঞ্জ দিয়ে পাম্প করি। তো কতটা হাওয়া আমরা ভেতরে ঢুকালাম, সেই জিনিসটা নির্ণয় করা যায়, ঠিক আছে? তার নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে গোলকের আয়তন, যেটা নির্ণয় করব আমরা এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? এটার বেলায় হবে বর্গ একক, মানে যদি সেমি থাকে তো সেমি, যদি মিটার থাকে তো মিটার। এটা বলবো ঘন একক, ঠিক আছে? এরপরে দেখো, এটা আর একটু ভালোভাবে বলতে গেলে, যেমন ফুটবলের বায়ু দিয়ে বললাম। এবার ধরো আমরা তো স্কুলে শর্ট পাট খেলেছি, তো শর্ট পাটের বলটা কিরকম? লোহা, এবং সেটা পুরো একটা নিরেট। তো আমাকে জিজ্ঞাসা করা হয় যে এই শর্ট পাট বলটার মধ্যে কতটা পরিমাণ লোহা আছে, সেটা নির্ণয় করব কি? ঠিক এই ফর্মুলাটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এবার একটা সাধারণত প্রশ্ন করা হয় যে তল কটি? তল হবে একটি।
এরপরে আমাদের রয়েছে এই চ্যাপ্টারেরই একটা অংশ, সেটা হচ্ছে অর্ধগোলক। ঠিক, অর্ধগোলক অর্ধগোলক তার মানে বুঝতেই পারছো নামি যে এটা একটা গোলকের অর্ধ, এটা একটা গোলকের অর্ধ। তাহলে আমার যদি গোলকটা নিরেট হয়, গোলকটা যদি নিরেট হয়, নিরেট মানে যেমন শর্ট পার্ট বললাম, তো শর্ট পার্টকে যদি আমি মাঝ বরাবর কেটে দিই তাহলে ও দেখতে এরকম হবে। সেক্ষেত্রে তোমার বিভিন্ন ফর্মুলা আছে, তারও বক্রতলের ক্ষেত্রফল, তারও আয়তনের একটা ফর্মুলা আছে। সেরকম একটা নিরেট অর্ধগোলক যেমন উল্টানো বাটি, এইটার ক্ষেত্রেও একটা ফর্মুলা আছে, সেটা এবার আমরা দেখব। তো দেখে নিই। নিরেট অর্ধগোলক, এর বক্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলক অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটা দেখো, বক্রতল মানে বেঁকা, বক্র কথাটার অর্থ হচ্ছে বেঁকানো, তাহলে এই অংশটা বেঁকানো। এটা বুঝতে পারছো যে একটা গোলকের অর্ধেক, তার মানে এটাই হবে। কিন্তু যদি সমগ্র তল ক্ষেত্রফল বলা হয়, তাহলে কিন্তু দেখো নিচে এটা একটা বৃত্ত হবে। আমি যদি কোন তরমুজকে যদি কেটে দিই তাহলে তরমুজটা দেখবে পুরোপুরি গোল, তো ওই কেটে দেওয়া অংশটা পুরোপুরি দেখবে একটা গোল। তো সমগ্র তলের ক্ষেত্রফল হবে এইখানে, এইটা তো ছিলই, ঠিক আছে, তার সঙ্গে যোগ হবে কি এইটার ক্ষেত্রফল, এই বৃত্তটার ক্ষেত্রফল, তার মানে এটা হবে 3πr²। আর নিরেট ও ফাঁপা অর্ধ গোলকের আয়তন এক, এবং তাদের ফর্মুলা হবে কি, সূত্র হচ্ছে 2/3πr³। 2/3πr³ কেন? কারণ আগেরটা ছিল কত, 4/3, গোটা গোলকের আয়তন ছিল 4/3πr³। এখন যেহেতু এটা অর্ধেক করে দেওয়া হচ্ছে, তার মানে তার আয়তনটা অর্ধেক হয়ে যাচ্ছে, যার জন্য ফর্মুলাটা হয়ে যাবে 2/3πr³। আচ্ছা, এটা গেল। এবার আমরা অঙ্কে কষে দেখি, অংশটাই ঢুকবো। তো কষে দেখি
পাই। প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটাই বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে গোলক, তার ব্যাসার্ধ বলে দিয়েছে 10.5 সেমি। তাহলে বলেছে কি তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। সমগ্র তল, অতএব গোলকের প্রদত্ত গোলকের ব্যাসার্ধ হচ্ছে 10.5 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো অঙ্কটার বেলায় একটু ভালো করে দেখবে, একটা পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা আর সমগ্র তলের ক্ষেত্রফল একই জিনিস। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমি যে ফর্মুলাটা লিখেছিলাম যে 4 পাই r স্কয়ার, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে ফর্মুলা লিখব 4 22/7 গুণিত 10.5 তার স্কয়ার, তার মানে হবে 4 × 22/7 গুণিত 10.5 গুণিত 10.5। এবার একে এটা দিয়ে কাটলে হয় 1.5। এদের গুণফলটা হবে গিয়ে 1386 বর্গ সেমি। সেমি লিখেছি, জানবে এটা বর্গ সেমি। এই হলো আমাদের প্রথম অঙ্ক। এবার কি বলেছে দেখো, দ্বিতীয় অঙ্কটার বেলায় বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে কি করব বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে। তো আমি ধরি বলটির ব্যাসার্ধ আর, তাহলে চামড়ার বল তৈরি করছে, চামড়ার বল মানে বুঝতে পারছো বাইরে পুরো চামড়ার লেয়ার থাকবে, ঠিক আছে। আর অঙ্কতে যেহেতু বলেই দিয়েছে দেখো চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা খরচা হয়েছে। তার মানে এখানে বুঝতে পারছো যে বক্রতলের ক্ষেত্রফলের ব্যাপার রয়েছে। তাহলে বলটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, এখানে একটু লিখে নাও সেমি। তাহলে
সেমি, তাহলে এটা লিখবো বর্গ সেমি। আমার একটু অসুবিধা হচ্ছে অত দূর লিখতে, তো একটু বুঝে নিও তোমরা। আচ্ছা, তোমাদের বলেছে যে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা হিসাবে খরচা আছে। তাহলে এক বর্গ সেমি চামড়া লাগাতে খরচ 17.50 টাকা। তাহলে 4 পাই r স্কয়ার বর্গ সেমি চামড়া লাগাতে খরচ 4 পাই r স্কয়ার ইন্টু 17.5 এত টাকা। তাহলে দেখো এই যে খরচাটা হয়েছে সেটাই আমাকে বলে দিয়েছে টোটাল খরচা কত, 431.20 টাকা। তাহলে শর্তানুসারে 4 পাই r স্কয়ার ইন্টু 17.5 ইকুয়াল টু 431.20 টাকা। তাহলে আমরা করব কি, বা r স্কয়ার সমান 431.20 বাই 17.5 গুণিত 1/4 পাই, এটা করলাম। একটু মুছে নিচ্ছি। তো দেখো আমি একটু এখানটা ক্যালকুলেশন করেই নিয়েছি। 7 কে এদিকে কাটাকাটি করলে 25, আর একে 4 দিয়ে কাটতে 1078, আর একে 22 দিয়ে ভাগ করলে 49। তার মানে আমার রেজাল্টটা পাচ্ছি কত, 49/25। তার মানে r সমান আমি লিখতে পারি √49/25 সমান হচ্ছে 7/5 এত সেমি। এবার যেহেতু আমাকে চেয়েছে কি, ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস হচ্ছে গিয়ে আমাদের 2r, তার মানে হচ্ছে 2 গুণিত 7/5, তার মানে 14/5। এটা হচ্ছে আমাদের উত্তর, এত সেমি। তোমরা কিন্তু একক লিখতে ভুল করবে না, ঠিক আছে, প্রতিটা অঙ্ক শেষে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে তার হিসাব করি। তো এখানে স্পষ্টতই বুঝতে পারছো কত ঘন সেমি লোহা আছে, এখানে একক দেখেই বুঝতে পারছো যে এটা আয়তন নির্ণয় করতে হবে। তো এটা দেখো একদম আমাদের বইয়েরই করে দেওয়া অঙ্ক, প্রয়োগ 3-এ এইরকমই অঙ্ক করে দেওয়া আছে। তাহলে আমি এটা করছি না, তোমরা একটু করে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পাঁচ নম্বর অঙ্কটা দেখো। বলেছি কি, কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে দেখো কি বলেছে, কারণ একটা পূর্ব অবস্থা আছে আর একটা
মানে প্রথম এক অবস্থা, পরে আর এক অবস্থা। তাহলে যেমন দুটো গোলকের ব্যাপার হয়েছে, এখানে বুঝতেই পারছেন। দুটো গোলক মানে একই গোলকের প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা। তো এটা ধরে নিতে পারি দুটো আলাদা গোলক টাইপের। আচ্ছা, তো এখানে কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তো সমগ্র তলের একটা গোলকের সমগ্র তল মানে আমি বলে দিয়েছিলাম তোমাদের যে সেটা বক্রতল। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখো, যে তাহলে প্রথম অবস্থায় একটু লিখি। প্রথম অবস্থায় গোলকের ব্যাসার্ধ, একটু লেখাটা ডিস্টার্ব হতে পারে, তবে একটু বুঝে নিন, কারণ একটু আমার থেকে একটু দূর হয়ে যাচ্ছে তো এই দিকটা বুঝে নিন। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ 7 সেমি, আর দ্বিতীয় অবস্থায় গোলকের ব্যাসার্ধ হবে 21 সেমি। তাহলে আমাকে কি বলেছে, পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথম অবস্থায় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ভাজিত অনুপাত মানে হচ্ছে আমাদের এক প্রকার ভাগ। তাহলে দ্বিতীয় অবস্থায় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে, দেখো এখানে সমানটা লিখছি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমার কি জানা আছে, যেটাই সমগ্র তল সেটাই বক্রতল, এটা আমি বলেইছিলাম। তাহলে দেখো 4 পাই গুণিত r স্কয়ার। তাহলে প্রথম অবস্থায় হচ্ছে 7 স্কয়ার, আর দ্বিতীয় অবস্থায় বলেছে 4 পাই গুণিত 21 স্কয়ার। তাহলে এরপরে দেখো স্পষ্টতই বুঝতে পারছি, এটা কেটে যাবে, পুরো থাকবে কি 7 স্কয়ার বাই 21 স্কয়ার। তার মানে এটা হচ্ছে গিয়ে 49 বাই, না ভুল বললাম একটু, দেখে নাও যেহেতু কাটাকাটি যাচ্ছে, আগে এটা করে নি, 21 গুণিত 21, তাহলে 7 3, তার মানে 1/9। তার মানে অতএব পূর্বের ও পরের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান হচ্ছে 1:9। তো এটা দেখলে
এরপরে হচ্ছে 6 অঙ্কটা। 6 অঙ্কটা দেখো, বলে দিয়েছে কি একটা অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করতে পাত লেগেছে 127/2/7 সেমি, মানে বর্গ সেমি পাত লেগেছে। দিয়ে কি বলেছে কি যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এখানে স্পষ্টতই বুঝতে পারছো যে এটা অর্ধ গোলাকৃতি আকার, অর্ধ গোলাকৃতির বা অর্ধ গোলাকারের তোমার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এটা। তার মানে আমি যদি ধরি অর্ধ গোলাকার বাটির ব্যাসার্ধ আর, তাহলে শর্তানুসারে 4πr² সরি ভুল বললাম, 2πr² 127/2/7। এটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে লিখব কি r² সমান হচ্ছে 127/2/7 দেখো আমি একটু ক্যালকুলেশন করে লিখে নিয়েছি। তো কি করবো দেখো, কাটাকাটি 7 কেটে যাবে, এখানে এটা 11 দিয়ে কাটবে, এটা কাটলে 2, এটা হবে 81। তার মানে বা r² = 81/4। অতএব r সমান হচ্ছে √81/4, তার মানে 9/2। এটা সেমি। আমার চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য, তাহলে বাটিটির ব্যাস সমান হচ্ছে 2r, 2 × 9/2, 9 সেমি। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো 7 অঙ্কটা। 7 অঙ্কটা কি বলেছে, একটি নিরেট লোহার গোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.1, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা প্রয়োজন আছে তা হিসাব করে লিখি এবং ওই গোলাকার বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তার মানে এটাও প্রয়োগ 3-এর মতো। তো প্রয়োগ 3 মানেই বুঝতে পারছো যে এটার বেলায় তোমাকে ওই আয়তন নির্ণয় করতে হবে, আর কি নির্ণয় করতে হবে, বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে একবার নির্ণয় করব 4πr3, আর বক্ষতলের ক্ষেত্রফলের বেলায় নির্ণয় করব 4πr²। আয়তনের বেলায় বলবো 4/3πr3, আর বক্ষতলের ক্ষেত্রফলের বেলায় বলবো 4πr²। এখানে r এর মান হবে 2.1। তোমরা এটা একটু করে নিও ক্যালকুলেশনটা। করছিলাম গোলক চ্যাপ্টারটি। তো যদি কোনো কারণে, এটা আমার আজকে দ্বিতীয় পার্টের ভিডিও হচ্ছে, তো কোনো কারণে যদি প্রথম অংশটা শুনতে একটু অসুবিধা হয় তো তোমরা হেডফোন নিয়ে অবশ্যই শুনবে। আমি বলবো প্রতিটা ভিডিও হেডফোন নিয়ে শোনাটাই শ্রেয়, কারণ আমার কাছে এই লকডাউনে সেরকম ব্যবস্থাপনা করে উঠতে পারিনি যাতে
আমার অডিওটা আর কি তোমাদের কাছে স্পষ্টভাবে যায়। তোমরা একটু ধৈর্য ধরে হেডফোন নিয়ে শুনবে, তাহলেই হবে। তো এরপর 8 অঙ্কটা, সব অঙ্ক করে দেওয়া সম্ভব নয়, কারণ সব অঙ্ক করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপলোড করতে অনেক সমস্যা হয়। তো মোটামুটি যেগুলো দরকার সেগুলোই করে দিচ্ছি। তো কি বলেছে, একটি নিরেট সীসা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তো দেখো, কোনো বড় জিনিসকে ভেঙেই তো ছোট জিনিস তৈরি হয়, তাহলে এই ভাঙা টুকরো কতগুলো হয় সেটা মানে নির্ণয় করার পদ্ধতিই হচ্ছে বড়কে ছোট দিয়ে ভাগ। তাহলেই আমি জানতে পারবো যে কতগুলো আমি এই ছোট নিরেটগুলো পাবো আর কি। তো দেখি, বড় গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই 7/3 যেহেতু ব্যাস 14 সেমি। ঠিক আছে, এখন ছোট আয়তন এখানে দিয়েই দিয়েছে যে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক করা যাবে ছোট। ছোট গোলকের আয়তন হবে 4/3 পাই 3.5 তার কিউব। অতএব নির্ণেয় ছোট গোলকের সংখ্যা সমান হচ্ছে 4/3 পাই 7/3 বাই 4/3 পাই 3.5 তার কিউব। তাহলে পড়ে থাকছে কত, 7 তার কিউব আর 3.5 তার কিউব। আমরা একে লিখতে পারি 7/3.5 তার কিউব। দেখো 7-এর অর্ধেক হয় 3.5, তখন 3.5কে 2 দিয়ে গুণ করলে 7 হয়, তার মানে এটা হবে 2 এর কিউব, 2 এর কিউব, তার মানে হবে 8টি। অতএব নির্ণয় ছোট গোলকের সংখ্যা হবে 8টি। পরের অঙ্ক যাব। এবার কি বলেছে, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তামার গোলকের
দেখো লিখে রেখেছি যে গোলকের আয়তন হচ্ছে 4 3 পাই আর কিউব, মানে হচ্ছে 4 3 পাই 3-এর কিউব, যেহেতু 3 ব্যাসার্ধ, তাহলে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তামার গোলকের আয়তন এই, তাহলে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তামার গোলকের আয়তন এই। এখন ধরি বড় গোলকের ব্যাসার্ধ 8 সেমি, তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউব, মানে হচ্ছে এই বড় গোলকটার আয়তন হচ্ছে ওই 3টে গোলকের আয়তনের সমষ্টির সমান। তাহলে এখান থেকে বলতে পারি 4/3 পাই আর কিউব সমান হচ্ছে 4/3 পাই 3-এর কিউব 5-এর কিউব, এসব 4-এর কিউব 5-এর কিউব কেটে দিলাম, বা আর-এর কিউব সমান হচ্ছে 27 প্লাস 64 প্লাস 125, তার মানে 216, তাহলে বা আর সমান হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি যে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে, অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি, 9টা হলো। এরপরে দেখো 10-এর অঙ্কটা কি বলেছে, বলেছে যে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ 42 ডেসিমি। কি বলেছে, যে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের গম্বুজ মানে জানো তোমরা মসজিদ ফসজিদে দেখে এসছো যে এইরকম টাইপের একটা জিনিস থাকে গম্বুজ, বা তাজমহলের ইয়েতে দেখবে, তাজমহলের মেন ইয়েটাতেও এরকম গম্বুজ আছে, তারপর তার সাইডেও 4টে এরকম গম্বুজ আছে, পিলার দিয়ে গম্বুজ। তো এই অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 42 ডেসিমি, এই ব্যাসটা বলেছে 42 ডেসিমি। এবার কি বলেছে, গম্বুজটির উপরিতল রং করতে উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ হলে মোট কত খরচা পড়বে সেটা লেখো। তাহলে দেখো উপরিতলের মানেই হচ্ছে বক্রতল, ঠিক আছে, তাহলে এটাই নির্ণয় করব। তাহলে এখন লিখি 10 নম্বর, অর্ধ গোলাকার গম্বুজের ব্যাসার্ধ সমান হচ্ছে 42/2 সমান হচ্ছে 21 ডেসিমি। তাহলে
এটার সময় লিখতে পারি 2.1 মিটার। অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল। দেখো অর্ধগোলাকার, তাহলে মোট বক্রতলের ক্ষেত্রফল একটা গোলকে কি ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে এটা 2 পাই আর স্কোয়ার, মানে হচ্ছে এখানে 2.1 তার স্কোয়ার, তার মানে 2 গুণিত 22/7 গুণিত 2.1। তো এখানে কাটাকাটি করলে 0.3, মানে এখানে হবে 2772 বর্গ মিটার। এখন বলে দিয়েছে 1 বর্গ মিটার রং করতে খরচ 35 টাকা। তাহলে 27.72 বর্গমিটার রং করতে খরচ 35 ইন্টু 27.72 এত টাকা, সমান হচ্ছে 970.2 টাকা। এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, এরপরে আমি তোমাদের করে দেবো 12 অঙ্কটা। করে দেবো 12 অঙ্কটা, তার আগে 11 অঙ্কটা একটু বলে দিচ্ছি। একই ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য। একটা বড় এরকম ধাতুর পাত আছে, 11টা তোমরা আমাকে কমেন্টে ছবি তুলে সেন্ড করবে। আমার যে ইউটিউব চ্যানেলে যেখানে পোস্ট করছি সেখানে কমেন্টে তোমরা ছবি তুলে অঙ্কটা করে দেখাবে। তো কি বলেছে 11 অঙ্কটা, যে একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের এরকম বড় একটা পাত আছে, পাতটা এবার তাকে মুড়ে দুটো গোলক করা হয়েছে, এরকম মুড়ে গোলক করা হয়েছে। তার মানে এই জিনিসটাই এর যে ক্ষেত্রফলটা, তার মানে এই যে চাদরটা, এই চাদরটা পুরো এই এর যে উপরিতল, মানে এর যে বক্রতল এবং এর যে বক্রতল, এই দুটোর বক্রতলের ক্ষেত্রফল যা, এই টোটাল চাদরটার ক্ষেত্রফল তাই। তো সেটাই বলেছে যে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার আর 17.5 সেন্টিমিটার। কারণ ব্যাস বলা আছে, সেখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আর কি বলেছে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। কিছুই না, দেখো এখানে তোমাকে কি করতে হবে, এইটার 4 পাই আর স্কোয়ার বাই এইটার 4 পাই আর স্কোয়ার করতে হবে, মানে 4 পাই 21/2 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই 17.5/2 তার স্কোয়ার, দিয়ে 4 পাই কেটে যাবে, 21/2 তার স্কোয়ার আর 17.5/2 তার স্কোয়ার, দিয়ে এইটা কাটাকুটি করে যেটা উত্তর হবে সেটাই হচ্ছে অনুপাত। তোমরা এটা করে দেখাবে। তো এরপরে 12 অঙ্কটা দেখিনি। একটা গোলক আছে,
তো এই গোলকের বলছে কি উপরিতল থেকে অংশ এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল ঠিক আগের গোলকের অর্ধেক হবে। দিয়ে বলেছে কি কেটে নেওয়া অংশের সঙ্গে আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো প্রথমেই ধরি বড় গোলকের ব্যাসার্ধ আর যখনই উপরিতল ধরো উপরিতল এরকম ভাবে মুছে দিলাম, এরকম ভাবে উপরিতল কেটে নেওয়া হয়েছে, একটা নতুন গোলক পেলাম। তো এই ছোট গোলকের ব্যাসার্ধ ধরি আর, এটা ছিল বড় গোলক আর এটা ছোট গোলক। তো কি বলেছে বড় গোলকের ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে হাফ 4 পাই আর স্কোয়ার। কারণ কি বলেছে যে ছোট নতুন যে গোলকটা তার বক্রতলের ক্ষেত্রফল হবে বড় গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এইটাই হচ্ছে আমার শর্ত। এখান থেকে আমি বলতে পারি 4 পাই কেটে গিয়ে আর স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার বা আর সমান হচ্ছে √2 স্মল আর। এখন কি বলেছি কেটে নেওয়া অংশ আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলক, মানে কেটে নিচ্ছি যে অংশটা, এই অংশটা কেটে নিচ্ছি, যেটা এই কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশটা পাবো কি করে, এই বড় গোলকটা থেকে এই ছোট গোলকটা বাদ দিলে আমি কত বাদ দিয়েছি সেটা জানতে পারবো। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন 4/3 আর কিউব মাইনাস 4/3 স্মল আর কিউব। এইখান থেকে আমি বসাতে পারি এটা হচ্ছে 4/3 রুট স্মল আর তার কিউব মাইনাস 4/3 আর কিউব। তাহলে এখান থেকে বলতে পারি 4/3 2√2 মাইনাস 1 আর কিউব কমন নিলাম, 4/3 কমন নিলাম, ওইদিকে আর কিউব থাকবে, এদিকে আর কিউব থাকবে, একে কমন নিলাম। তো এরপরে অবশিষ্ট গোলকের আয়তন, আয়তন কত 4/3 স্মল আর কিউব, এটা পড়ে থাকা অংশটা। এবার এইটা ভাজিত এইটা করলেই অনুপাত পাবো। অতএব কেটে নেওয়া আয়তন বাই অবশিষ্ট আয়তন সমান হচ্ছে 4/3 2√2 মাইনাস 1 আর কিউব বাই 4/3 আর কিউব। কেটে যাবে, পড়ে থাকবে 2√2 মাইনাস 1। অতএব নির্ণেয়
অনুপাত সমান হচ্ছে 2√2 - 1:1। এটা আমাদের চেয়েছে। তোমরা তো এরপর দেখবো 13 অঙ্ক করব। তো তোমরা তো এইরকম দোকানে গোলক দেখতে পাও, দোকানে এরকম দেখবে, এখানে বিভিন্ন দেশের ম্যাপ দেখতে পাও, এরকম গোল দিয়ে এটাকে জিনিসটাকে ঘোরাতে হয় এরকম। তো বলছি এই রকম এই ভূগোলকটার অক্ষটির বক্রতলে এখানে এবার কি বলেছে যে অক্ষটির বক্রতলে, এই ভূগোলকের অক্ষটির বক্রতলে, বক্রতল মানে হচ্ছে এই উপরে, এই উপরে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাহলে দেখো এই ভেতরটা তো ফাঁপা, তো আমি যদি এইখানে ছিদ্র করি একটা পাত বেরোবে, এইখান থেকে একটা পাত বেরোবে, তাকে তুমি যদি একটু সোজা করে দাও তাহলে দেখবে সেটা একটা গোল চাকতি টাইপের হবে। ওটা তো কখনোই গোলক হবে না, এটা তো ভেতর থেকে ফাঁপা থাকে। তাহলে এইরকম দুটো ছিদ্র করা হলো, দিয়ে বলেছে কি, তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। মানে এর টোটাল যে বক্রতল ক্ষেত্রফল, তার থেকে দুটো বৃত্তর ক্ষেত্রফল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই আমি পেয়ে যাব কি, ভূগোলাকার অংশের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো, তাহলে ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr², মানে হচ্ছে 14 তার মানে এখানে 4 × 22 গুণিত 14 গুণিত 14, মানে হচ্ছে 2464 বর্গ সেমি। এরপরে দেখো দুটি বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল। একটা বৃত্তাকার চাকতির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr²। তাহলে দুটো বৃত্তাকার চাকতি হবে 2 × পাই × r²। এখানে আর দেওয়া আছে 0.7 সেমি এত স্কোয়ার। তাহলে এটা সমান হবে গিয়ে 2 × 22 গুণিত 0.7 গুণিত 0.7, এখানে কাটাকাটি করলে 0.1, আর গুণ করলে হবে 3.08 বর্গ সেমি। অতএব নির্ণেয় ভূগোলকের পাতের ক্ষেত্রফল সমান হচ্ছে, এইটা থেকে এইটা বাদ, 2464 - 3.08 সেমি, মানে বর্গ সেমি। এদের বিয়োগফলটা হচ্ছে গিয়ে 2460.92।
বর্গ সেমি। এই গেল আমাদের বড় প্রশ্নগুলো। এরপরে দেখো ছোট প্রশ্নগুলো দেখেন। 15-1 কি বলেছে? 2r দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, 2r ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে 4/3 পাই 2r তার কিউব, তার মানে এখানে হবে 4/3 পাই গুণিত 8r কিউব, মানে 4×8 = 32 পাই আর কিউব বাই 3। তার মানে প্রথমটা হবে উত্তর। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত বলেছে, তাহলে আমি বলতে পারি 4 পাই r1 স্কোয়ার আয়তনের 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব সমান এইটা 1/8, যেখানে r1 প্রথম গোলকের ব্যাসার্ধ, r2 দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে দেখো কেটে যাচ্ছে এটা, তার মানে r1/r2 তার কিউব সমান হচ্ছে 1/2 তার কিউব, তার মানে r1/r2 সমান হচ্ছে হাফ, তার মানে r1:r2 সমান হচ্ছে 1:2। এটা গেল r1, মানে এটা দরকার। এবার তাদের চেয়েছে কি বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান 4 পাই r1 স্কোয়ার 4 পাই r2 স্কোয়ার, তোমরা r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, তোমরা r1/r2 তার স্কোয়ার হচ্ছে হাফ স্কোয়ার, মানে হচ্ছে 1/4, অতএব 1:4 যেখানে আছে, তার মানে এটা হবে বি উত্তর হবে। 2-1টা। 3-1টা, আমি যদি কোথাও স্পিডে অঙ্ক করি তাহলে তোমরা একটু পজ করে করে নোট ডাউন করে নেবে। 3, 7 দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ গোলকের সমগ্র তল। তাহলে অর্ধ গোলকের সমগ্র তল সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলক মানে হচ্ছে এইটা প্লাস এইটা, যখন অর্ধগোলকের সমগ্র তল বলবে তখন এইটা হয়ে যাবে, আর যদি উপরিতল বলতো তাহলে 2 পাই r স্কোয়ার, কিন্তু যেহেতু সমগ্র তল বলেছে 3 পাই r স্কোয়ার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একে নির্ণয় করতে বলেছে, 7 বলে দিয়েছে আমাদের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 3 গুণিত পাই গুণিত 49, তার মানে হচ্ছে গিয়ে 147 পাই বস সেমি বা যা একক আছে বর্গ সেমি। 4 নম্বর কি বলেছে? দুটো নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত।
তাহলে এর উত্তর হলো সি। সি উত্তর হলো। তারপর 4 নম্বরটা কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল (16:9)। তাহলে এখানে বলতে পারি R1/R2 তার স্কোয়ার কেটে যাবে, এটা 4/3 তার স্কোয়ার। তার মানে R1/R2 সমান হচ্ছে 4/3। এখন তাদের আয়তন অনুপাত নির্ণয় করবো। অতএব আয়তনের অনুপাত সমান হচ্ছে 4/3 পাই R1³ বাই 4/3 পাই R2³। তার মানে হচ্ছে 4/3 পাই কেটে R1/R2 তার কিউব, তার মানে 4/3 তার কিউব, তার মানে হচ্ছে 64/27। তার মানে উত্তর হচ্ছে গিয়ে এ। 4টার উত্তর হচ্ছে এ। এরপরে আমরা 5এরটা দেখছি কি বলছে। বলেছে কি, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমি বলতে পারি এখানে সাংখ্যমান মানে আমার যদি ধরো কোথাও এখানে বক্ষতলের ক্ষেত্রফল 4 বর্গ সেমি হলো, আর 4 যদি আয়তন মানে এটা ঘন সেমি, তো যদি এই মান দুটো এককগুলো নয়, কিন্তু যদি এই সংখ্যার ভ্যালুগুলো যদি একই হয় তাহলে বলা হয় তাদের সাংখ্যমান সমান, মানে তাদের নাম্বারগুলো একক কি আছে সেটা বড় কথা নয়, তাদের নাম্বারগুলো হচ্ছে সেম। তাহলে একটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তার মানে নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। সেটা কি বলেছে, 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান, তখন 3πr³ সমান হলে তাহলে গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে এখানে স্পষ্ট বিষয়, এই 3 কেটে গেল, 4π কেটে গেল, তাহলে r² সমান r³, তাহলে r সমান হচ্ছে 1। অতএব এ হচ্ছে উত্তর। এটা গেল। এরপর হচ্ছে বি এর সত্য মিথ্যা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো দেখো, ধরি প্রথমে ব্যাসার্ধ ছিল আর, তাহলে একটা, তাহলে এটা দ্বিগুণ হয়ে 2r, তাহলে আয়তন প্রথম বেলায় থাকবে 4/3 পাই r³, আর দ্বিতীয় বেলায় থাকবে 4/3 পাই 2r তার কিউব, তার মানে 4/3 পাই 8r³, তার মানে 4/3 পাই r³ গুণিত 8। তার মানে প্রথমটার থেকে 8 গুণ হচ্ছে। তাহলে এখানে যেটা বলেছি যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন দ্বিগুণ হবে, তা না, আয়তন হবে 8 গুণ। অতএব এই কথাটি প্রথমটা হবে মিথ্যা। এবার 2এরটা, দুটো অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে?
দুটো অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দুটো অর্ধগোলক 4 পাই r1 স্কোয়ার বাই 2 পাই r1 স্কোয়ার বাই 2 পাই r2 স্কোয়ার সমান হচ্ছে 4:9 দিয়ে বলছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেখব। তো কাটাকাটি করলে হবে বা r1 বাই r2 স্কোয়ার সমান হচ্ছে 4/9, তার মানে r1 বাই r2 সমান হচ্ছে তার স্কোয়ার সমান হচ্ছে 2/3 তার স্কোয়ার, অতএব r1 বাই r2 সমান হচ্ছে 2/3, অতএব r1:r2 সমান হচ্ছে 2:3। তার মানে 2 এ যেটা বলা হয়েছে সেটা সত্য। এটা গেল। আচ্ছা, সি শূন্যস্থান। একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একতল বিশিষ্ট ঘনবস্তু দেখবে চ্যাপ্টারের প্রথমেই বলে দিয়েছি, একটা গোলকের তল সংখ্যা হচ্ছে 1, তার মানে প্রথমটা উত্তর হবে গোলক। 2 কি বলেছে, একটি নিরেট অর্ধগোলাকার গোলকের সমতলের সংখ্যা। দেখো এটা অর্ধগোলক, দেখতে এরকম, তাহলে এই গোলকের ক্ষেত্রে এইটা হচ্ছে বক্রতল আর এটা কি, এটা কিন্তু সমতল। তাহলে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হবে 1। ঠিক আছে। 3 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের ধরো এটাই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক। কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, নিরেট মানেই হচ্ছে বক্র প্লাস সমতল, তার মানে হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মানে 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে বলেছে কি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ বলেছে 2r, আমরা ওখানে আর বলেছিলাম ব্যাসার্ধ, এটা বলে 2r, তার মানে 3 পাই ইন্টু 2r স্কোয়ার, এটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তার মানে এটা হবে 3 গুণিত 4, 3 12 পাই আর স্কোয়ার, তার মানে উত্তর হবে 12, শূন্য স্থানে বসবে 12 পাই আর স্কোয়ার। আচ্ছা, এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তোমরা এগুলো সব লিখে নিও। 16.1 কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে দেখো এর আগে অঙ্কগুলো তো আমি অত লেখালেখি করিনি, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু লেখালেখি করতে হবে, 2 নম্বর যেহেতু এর মান থাকবে। তো একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে অর্ধগোলকটির দৈর্ঘ্য কত লিখি। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে শর্তানুসারে সাংখ্যমান সমান বলেছে, সাংখ্যমান সমান হওয়া মানে 4 না, এখানে অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই আর কিউব সমান হবে কি সমগ্র তল, তার মানে 3 পাই আর স্কোয়ার, এইটা হবে। তার মানে এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, তার মানে আর পড়ে থাকবে, তাহলে আর সমান এদিকে পাই পাই কেটে যাবে 9/2, তার মানে 4.5 একক।
আচ্ছা, 16(2)টা কি বলেছে? একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 12 সেমি করে। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ আর সেমি, চোঙের ব্যাসার্ধ 12/2 সমান 6 সেমি, চোঙের উচ্চতা 12 সেমি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², এটা বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। আর হচ্ছে এখানে 6 গুণিত 12। তবে শর্তানুসারে 4πr², 2π গুণিত 6 গুণিত 12, তাহলে 4 3 পাই পাই কেটে গেল, r² সমান হচ্ছে গিয়ে 3 গুণিত 2 গুণিত 6, তার মানে 6 গুণিত 6, অতএব r সমান হচ্ছে 6 গুণিত 6 রুটের মধ্যে, তাহলে এটা 6 সেমি। তার মানে উত্তর হচ্ছে, অতএব গোলকের ব্যাসার্ধ 6 সেমি। এরপর হচ্ছে 3 নম্বর। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আর নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান। তাহলে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r1, নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে কি বলেছে? শর্তানুসারে নিরেট অর্ধগোলক তার ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল। এটা আমাদের বলে দিয়েছে, শর্তানুসারে এটা বলে দিয়েছে। তাহলে কি করব এরপরে? আমাকে বলেছে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে। তাহলে r1/r2² সমান হচ্ছে, এখানে পাই পাই কেটে গেলে 4/3, তার মানে r1/r2 সমান হচ্ছে 2/√3। তাহলে আমি বলতে পারি অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:√3, এটা আমি বলতে পারি। এরপরে
4 নম্বর, কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে লিখবো ধরি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর, অতএব এস সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তারপরে কি বলেছে, আয়তন ভি হলে 4/3 পাই আর কিউব দিয়ে বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার, এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত, তাহলে এস কিউব হচ্ছে 4 পাই আর স্কোয়ার তার কিউব বাই 4 পাই আর কিউব তার স্কোয়ার, এখানে 3 আছে, তাহলে এখানে বলতে পারি 4 পাই আর স্কোয়ার গুণিত 4 পাই আর স্কোয়ার গুণিত 4 পাই আর স্কোয়ার বাই 4/3 পাই আর কিউব গুণিত 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আর এর মাথায় 2 2 2 যোগ করলে 6, আর এটার মাথায় 3 3 যোগ করলে 6, তাহলে কেটে গেল সবার। এরপর দেখো 4 পাই একটা উপরে, এখানে 4 পাই উপরে 4 পাই আছে, তাহলে দুটো 4 পাই কেটে গেল, তাহলে উপরে গেল 3 3 9 গুণিত 4 পাই, তার মানে 36 পাই, এটা হচ্ছে উত্তর। এরপরে 5 নাম্বারটা কি বলেছে, যে 5 নাম্বারটা বলেছে যে কোনো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত লেখো। 5 ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 একক, তাহলে 50% বৃদ্ধি করা হয়েছে, অতএব বর্ধিত ব্যাসার্ধ আর প্লাস আর গুণিত 50%, তাহলে আর প্লাস আর গুণিত 50 বাই 100, তার মানে এত একক, তাহলে এটা হাফ, তার মানে আর প্লাস আর বাই 2 একক, তার মানে 3r/2 একক। এটা নতুন গোলক, এটা হলো ঠিক আছে। তাহলে এখন প্রথম অবস্থায় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার। দ্বিতীয় অবস্থায় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই 3r/2 তার স্কোয়ার, এত একক বর্গ একক। অতএব শতকরা বৃদ্ধি কি হয়, শতকরা বৃদ্ধির ব্যাপারটা সবসময় প্রাথমিক অবস্থা থেকেই নির্ণয় করা হয়, প্রাথমিক অবস্থার সাপেক্ষে। তাহলে প্রাথমিক অবস্থায় কত ছিল 4 পাই আর স্কোয়ার, এখন পরিবর্তন, তাহলে উপরে হয় পরিবর্তনটা কত, তাহলে 4 পাই 3
r/2 তার স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে পরিবর্তন, তুমি তো 100, এটা শতাংশ। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি এই 4 পাই কমন নিলে 4 পাই, তারপর কমন নিলে এখান থেকে এই 4 পাই আর এই 4 পাই কেটে যাবে, তার মানে আবার এই আর স্কোয়ারগুলো কেটে যাবে, তার মানে 9/4 মাইনাস 1 তো 100। তাহলে 9/4 মাইনাস 1 কিন্তু 100 এত শতাংশ। তার মানে হচ্ছে 5/4 তো 100 শতাংশ, তার মানে হচ্ছে 125 শতাংশ। এটাই হচ্ছে উত্তর। ব্যাস, এখানেই আমাদের গোলক চ্যাপ্টারটা শেষ হলো। এবং তোমাদের উদ্দেশ্যে বাড়ির কাজ দেওয়া থাকলো, হোমওয়ার্ক দেওয়া থাকলো, 3, 4, 7, 11, 14